হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় মার্টিন প্রশ্নবিদ্যা বেরিয়ে গেছে এবং আমরা রায় মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করতেও শুরু করে দিয়েছি। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 6 সলভ করব। 1, 2, 3 এবং 4 এই চারটে দাগের। মডেল কোশ্চেন পেপার 5 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। মডেল কোশ্চেন পেপার 6 শুরু করছি। দেখো, একের দাগের একেরটা বলেছে যে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরের দ্বিগুণ হলে ওই টাকা 4 গুণ হবে। n বছরের দ্বিগুণ আমরা মনে করছি p টাকা। এই যে p টাকাটা 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n বছরের দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে 2p হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে p যদি কেটে কাটা চলে যায় তাহলে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। তাহলে 1 প্লাস r বাই 100 এর মান কত? 2 টু দি পাওয়ার 1 বাই n, এইটা হয়ে যাচ্ছে। বলেছে কত বছরে 4 গুণ হবে, আমরা t বছর ধরে নিচ্ছি। তাহলে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার p ইন্টু 1 প্লাস, এটা হয়ে যাচ্ছে 4p। p কেটে গেল। ঠিক আছে, তাহলে এই যে 1 প্লাস r বাই 100 এর মানটা কত? 2 টু দি পাওয়ার 1 বাই n, 2 টু দি পাওয়ার 1 বাই n তার পাওয়ারে t ইজ ইকুয়াল টু, এইটা আছে 2 টু দি পাওয়ার 2, তাই তো? তাহলে 2 টু দি পাওয়ার এটা t বাই n ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2। 2 তুলে দিলে এটা t বাই n ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। তাহলে t ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কোনাকুনি গুণ করলে 2n। তাহলে কত বছরে 4 গুণ হচ্ছে? 2n বছরে 4 গুণ হচ্ছে। কোনটা অ্যান্সার? অপশন ডি, 2n বছরে। অপশন ডি 2n বছরে। দুই একটা বলছে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমীকরণে 20 দ্বারা pq বলা আছে। 1 বাই p প্লাস 1 বাই q এর মান চাইছে। দেখো এখানে সমীকরণ কি বলা আছে? সমীকরণ বলা আছে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2, 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2, এটা একটা সমীকরণ, তাই তো? তাহলে এর বীজ দেয় কে? p আর q। তাহলে p প্লাস q কত হবে? মাইনাস 8/3, আর p ইন্টু q কত হবে? 2/3। তাহলে 1/p প্লাস 1/q ইজ ইকুয়াল টু pq লসাগু, এটা হয়ে যাচ্ছে q প্লাস p। q প্লাস p এর মান কত হচ্ছে? মাইনাস 8/3, আর pq কত? 2/3। তাহলে মাইনাস 8/3, আর এটা উল্টে গেলে 3/2, এটা কেটে যাচ্ছে। মাইনাস 8/2 মানে মাইনাস 4 হয়ে যাচ্ছে। কোন অপশনে মাইনাস 4 আছে? মাইনাস 4 আছে অপশন এ। এটা হচ্ছে অপশন এ, মাইনাস 4। 3 বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের 18 সেমি দৈর্ঘ্যের যা কেন্দ্রের সমকোণ উৎপন্ন করলে কেন্দ্র থেকে দূরত্ব। 18 সেমি দৈর্ঘ্যের যা কেন্দ্র সমকোণ উৎপন্ন করছে। মনে করো এটা একটা বৃত্ত, এটা কেন্দ্র, ধরো এইটা ধরো 18 সেমি, এটা কেন্দ্র এইভাবে সমকোণ উৎপন্ন করেছে। এইটা হচ্ছে 18 সেমি, এর উপর লম্ব অঙ্কন করলে এটা 9 সেমি, 9 সেমি দুটো ভাগে ভাগ হয়ে গেল। এবং কেন্দ্রে এটা পুরোটা সমকোণ, এটা পুরোটা, এটা মনে করো ও এ বি। তাহলে এইটা যদি আমরা ব্যাসার্ধগুলো আর ধরি, ও এ আর ও বি দুটোই ব্যাসার্ধ, আর তাহলে এইটা যখন সমকোণ তাহলে অতিভুজ স্কোয়ার মানে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, দুটোর মধ্যে এই যে দুটো ও এ আর ও বি, একটা লম্ব একটা ভূমি, আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে 2r স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বির মান কত? 9 9 18, 18 স্কোয়ার মানে 18 স্কোয়ার হয়ে যাচ্ছে 324। তাহলে আর স্কোয়ার হয়ে যাচ্ছে 324/2, মানে এটা 324/2 এক লাইন যদি লিখি, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1, 6 দুগুণে 12, 2। তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ 324, এই রুট ওভার অফ 162, রুট ওভার অফ 162। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? আর ইজ ইকুয়াল টু, আমরা এটাকে ভেঙে একবারে লিখতে পারি 9 9 81 ইন্টু 2, তার মানে এটা হচ্ছে 9√2। ঠিক আছে, তাহলে আর এর মানটা হয়ে যাচ্ছে 9√2, দুটোই এটা 9√2। যদি এ ও এ বি সি নাম দিই, তাহলে এই জ্যাটার কেন্দ্র থেকে দূরত্ব কত চেয়েছে? তার মানে ওসিটা চেয়েছে, ওসি। তাহলে এখানে দেখো ওসিটা কিভাবে নির্ণয় করব। এই যে ও বি সি ত্রিভুজটার এটা 90 ডিগ্রি কোণ, তাই তো? তাহলে ওসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও বি স্কোয়ার হয়ে যাবে। ওসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওসি কত? ওসির মানটাই জানা নেই, এইটাই জানতে হবে। ওবির মান হচ্ছে 9√2 স্কোয়ার, 9√2 স্কোয়ার মানে এইটা, তার মানে 162। হ্যাঁ,
আর বিসির মান হচ্ছে বিসি 9, 9টা এদিকে আসছে, সেই জন্য 81 হয়ে যাচ্ছে। তাহলে ওসি স্কোয়ার হয়ে যাচ্ছে 162 থেকে 81 বিয়োগ করলে 81 হবে, তাহলে ওসি ইজ ইকুয়াল টু 9ই হয়ে যাচ্ছে। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে যায় দূরত্ব 9 সেমি হয়ে যাচ্ছে। অপশন সি তে আছে 9 সেমি, অপশন সি 9 সেমি। দেখে নাও। 4টা কি বলছে দেখো, 4টা বলে দিচ্ছে যে 3 cos θ প্লাস 2 sin θ, 3 cos θ সমান 2 sin θ হলে, এই অঙ্কটা ভালো অঙ্ক ছিল, অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। 3 cos θ ইজ ইকুয়াল টু 2 sin θ। tan θ এর মান চেয়েছে, আমরা যদি cos θ কে এদিকে আনি তাহলে সেটা হরে চলে আসবে। এটা কত হবে, এমন ভাবে মানটা নিতে হবে যেন কোনাকুনি গুণ করলে স্যাটিসফাই করে, কোনাকুনি গুণ করলে স্যাটিসফাই করে, ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে এখানে 3 আছে, তাহলে 3 নিতে হবে, 3 cos θ এই দুটো মানের মধ্যে। কেউ যদি ভুল করে 2/3 নিয়ে নেয় তাহলে সেটা ভুল হয়ে যাবে। তাহলে sin বাই tan θ, tan θ এর মান 3/2 হয়ে যাচ্ছে। কোন অপশন আছে দেখো, অপশন হয়ে যাচ্ছে এখানে সি 3/2। 5, 6। 5এরটা কি বলছে, আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তনের শঙ্কু কেটে নেওয়া যাবে। এইটা যদি একটা অর্ধগোলক হয়, আর একক ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক, এটা মনে করো একটা অর্ধগোলক, তাহলে এটা ও কেন্দ্র, এইটা আর, তাহলে এই যে এই এইটাও ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ, এইটাও আর হবে। তাহলে এই যে শঙ্কু যেটা হবে কি, যেটা বেদ কেটে নেওয়া যাবে, সেই শঙ্কুর ব্যাসার্ধ আর হবে আর উচ্চতা আরই হবে। সেই শঙ্কুর আয়তন কত হচ্ছে, শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই r স্কয়ার h, 1/3 পাই ব্যাসার্ধ স্কয়ার, আর h এর মানটাও আর, এত ঘন একক, তাহলে পাই r³/3 ঘন একক, পাই r³/3। ঠিক আছে, কোন অপশনে আছে এটা, 4-এ, অপশন ডি, পাই r³/3, ঘন এককটা লেখা আছে, পাই r³/3, হ্যাঁ ঘন একক, এটা অপশন ডি টা। 6-এরটা, কিছু শিশুর বয়স বছরে দেয়া হলো, তাদের মধ্যমা নির্ণয় করতে বলেছে। কি আছে, 6, 10, 5, 4, 6, 10, 5, 4, 6, 10, 5, 4, 9, 11, 20, 18, 9, 11, 20, 18। তাহলে মধ্যমা নির্ণয় করতে হলে এগুলোকে আমাদের ছোট থেকে বড় করে সাজাতে হবে। তাহলে হয়ে যাচ্ছে 4, ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি, 4, 5, 6, 9, 10, 11, আচ্ছা, আর আছে 18, 20। কটা তথ্য, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখন মধ্যমা কত হবে, জোড় সংখ্যক পদ আছে 8টা পদ। জোড় সংখ্যক পদ থাকলে মাঝের পদ দুটো হয়ে যায়, আমরা বারবার বলেছি। বিজোড় সংখ্যক পদ থাকলে মাঝের পদ একটা। তাহলে এখানে দেখো, এই যে এদিকে 3টে পদ, ওদিকে 3টে পদ, মাঝের এই দুটো পদ, তাহলে মধ্যমা হয়ে যাচ্ছে 9+10/2, তার মানে 18/2, তার মানে 9ই হয়ে যাচ্ছে, তাই তো, 9+10, আচ্ছা 9+10 এটা 19 হয়ে যাবে, তাহলে 9+10 ইজ ইকুয়াল টু 19/2 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9.5 মধ্যমা। কোন অপশনে আছে এটা, 9.5, অপশন এ 9.5, 9.5 মধ্যমা। ঠিক আছে, 6-একটা হলো। নেক্সট দেখো 2-এর দাগে শূন্যস্থান পূরণ। বলছে যে 500 টাকা 12 মাস খাটলে 2000 টাকা ড্যাশ মাসের লাভ্যাংশের সমান। লাভ্যাংশের সমান কখন হবে, মূলধন যদি সমান হয় তাহলে লাভ্যাংশ সমান হবে। এখানে ভিন্ন ভিন্ন সময় মানে 1 মাস হিসেবে মূলধনের মানটা সমান হতে হবে, 1 মাস হিসেবে মূলধন। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি, দেখো 2000 টাকা টি মাসের লাভ্যাংশের সমান হবে, টি মাসের লাভ্যাংশের সমান। তাহলে মূলধনের 1 মাস হিসেবে মূলধনের অনুপাতিক মানটা একই হবে। 1 মাস হিসেবে মূলধন, দেখো 500 টাকার 12 মাসের 1 মাস হিসেবে মূলধন কত, 500 × 12। আচ্ছা 2000 টাকা টি মাসের 1 মাস হিসেবে মূলধন 2000 × টি, এইটা। এদের মানে এই মূলধন দুটো সমান হতে হবে নিশ্চয়ই, তবে মূলধনের অনুপাত 1:1 হবে। সমান হলে তাহলে এইটা ইজ ইকুয়াল টু 5000
500 ইন্টু 12, তাহলে টি এর মান কত হয়ে যাচ্ছে 500 ইন্টু 12 বাই 2000, এটা কাটলে 4, 4 3 12 3, তাহলে টি ইজ ইকুয়াল টু 3 মাস হয়ে যাচ্ছে। 500 টাকা 12 মাস খাটলে 2000 টাকা ড্যাশ মাসের লাভ্যাংশের সমান 3 মাসের লাভ্যাংশের সমান। শূন্যস্থান পূরণ, এখানে 3 হবে, 2 একটা দেখো 3 হচ্ছে 3 মাসের। যদি একটি চলরাশি অন্য একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরলভেদে থাকে, তবে প্রথম চলরাশি অপর চলরাশিগুলির সঙ্গে ড্যাশ ভেদে, মানে গুণফল আকারে থাকলে সেটা ভেদের ক্ষেত্রে আমরা যৌগিক ভেদে আছে বলি। হ্যাঁ, তাহলে চলরাশিগুলির সঙ্গে ড্যাশে আছে মানে যৌগিক ভেদে আছে। চলরাশি অন্য চলরাশির সঙ্গে সরল ভেদে থাকে, তবে প্রথম চলরাশি অপর চলরাশিগুলির সঙ্গে এখানে ভেদটা লিখতে হবে, শুধুমাত্র ড্যাশ আছে, তাহলে যৌগিক ভেদে আছে 3 বলছে ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্র ও, এখানে দেখো এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও, এটা যদি একটা ত্রিভুজ হয়, এই যে ধরো এ বি সি, অন্তঃকেন্দ্র মানে কি অন্তর্বৃত্তের কেন্দ্র, অর্থাৎ অন্তর্বৃত্ত অঙ্কন করতে হলে কি করি আমরা, কোণগুলিকে সমদ্বিখণ্ডিত করি। তাহলে কোণগুলি এই যে এইখানে এইটা আসছে, এইটা এ কোণের সমদ্বিখণ্ডক, কিন্তু এটা বি কোণের সমদ্বিখণ্ডক, এইটা সি কোণের সমদ্বিখণ্ডক, এ বি সি। ঠিক আছে, এইটা মনে করো ও বলা আছে, এটা ও, আচ্ছা বলা আছে। তাহলে অন্তঃকেন্দ্র বিওসি 116 হলে বিএসি, তাহলে বিওসি এই কোণটা হয়ে যাচ্ছে 116। এবিসি একটা ত্রিভুজ, এইটার মান চেয়েছে। এবিসি একটা ত্রিভুজ যেহেতু কোণ এ প্লাস কোণ বি সম্পূর্ণ কোণটা, কোণ সি 180 ডিগ্রি। এবার দেখো যেটা কন্ডিশনটা বলে দিয়েছে এখান থেকে আসছে, এই যে ত্রিভুজ বিওসি থেকে কি পাচ্ছে, বিওসি এর এই যে মানে হাফ অফ কোণ বি প্লাস হাফ অফ কোণ সি, এটা সমান ভাগে ভাগ হচ্ছে তো, প্লাস 116 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে অতএব এটা হয়ে যাচ্ছে এই যে কোণ বি বাই 2 প্লাস কোণ সি বাই 2 ইজ ইকুয়াল টু 180 মাইনাস 116। তাহলে কোণ বি প্লাস কোণ বি বাই 2 প্লাস কোণ সি বাই 2, 4 10 7 1 64 হয়ে যাচ্ছে, তাই তো। অতএব কোণ বি প্লাস কোণ সি 2 দিয়ে গুণ করলে এটা কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 দিয়ে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 128 ডিগ্রি, তাই তো। তাহলে এইখান থেকে যদি আমরা এবার এইখানে মানটা পুট করে দিই, কোণ এ প্লাস 128 ইকুয়াল টু 180, তাহলে অতএব কোণ এ কত হবে 180 মাইনাস 128, 8 করে 10 2 10 7 1 2 3 3 5 5 8, 52 ডিগ্রি হয়ে যাচ্ছে। কোণ এ এর মানটাই হচ্ছে বিএসি, এটা সম্পূর্ণভাবে বিএসি হচ্ছে, তাহলে বিএসি এর মান 52 ডিগ্রি, এখানে বিএসি এর মান 52 ডিগ্রি। ঠিক আছে, 4 4/sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। 4/sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা এর মান চাইছে, তাই তো। এত এর মান, আচ্ছা এই sec থিটা মানে sec স্কয়ার থিটা, sec থিটা মানে 1/cos, তার মানে 1/sec মানে cos হয়ে যাবে, তাহলে এটা 4 cos স্কয়ার থিটা প্লাস, এটা লিখছি না 1 প্লাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা হয়, তাহলে এইটা 1 প্লাস cot স্কয়ারটা এটা উপরে cos স্কয়ার 1/cos স্কয়ার মানে sin স্কয়ার প্লাস 3 sin স্কয়ার থিটা, তাহলে 4 cos স্কয়ার থিটা প্লাস 4 sin স্কয়ার থিটা, 4 কমন গেলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তাহলে 4 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 4 হয়ে যাচ্ছে, দেখো 4 হচ্ছে। তাহলে শূন্য স্থানে এটা হবে এর মান ড্যাশ, তার মানে এর মান 4 5 6। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের √3 গুণ শীর্ষকোণের মান চেয়েছে।
লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধে, এইটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু যদি হয়, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধের √3 গুণ। এটা লম্ববৃত্তাকার শঙ্কু, এইরকম, এটা ব্যাসার্ধ আর, তার মানে এইটা হচ্ছে √3r। ঠিক আছে, এইরকম হলে এইটা যদি থিটা হয়, এটা থিটা, তাহলে ট্যান থিটা মানে কি, এক্ষেত্রে এই যে থিটার অপোজিট বাহুটা যেটা ব্যাসার্ধ, এটা হচ্ছে লম্ব, আর এটা যেটা এই যে টাচে আছে ভূমি, তাহলে এটা r/√3r, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/√3 হয়ে যাচ্ছে। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এটা ট্যান কত মান, ট্যান 30, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, তার মানে এইটা 30, এই দিকটা, তাহলে এই দিকটাও 30 হবে, সমান ভাগে ভাগ হয় কিন্তু, তাহলে দুদিক মিলে 30 60 ডিগ্রি। ঠিক আছে, এখানে কি শীর্ষকোণের মান, শীর্ষকোণের মান 60 ডিগ্রি, শীর্ষকোণের মান হয়ে যাচ্ছে এখানে 60 ডিগ্রি। এটা 5-এরটা লিখবে, শীর্ষকোণের মান ড্যাশ 60 ডিগ্রি। 6-এরটা বলছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য, এক্ষেত্রে সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য তোমার রাশিবিজ্ঞান অবশ্যই করছো, এটা সমান হবে, সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য সমান লিখে দেবে, শুধু সমান। আচ্ছা, 2-এর দাগ কমপ্লিট হলো, শূন্যস্থান পূরণ। এরপরে আমরা 3-এর দাগে যাব, সত্য মিথ্যা। তিনের দাগের 1-এর কি বলছে, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে। দেখো, আসলটা আর সুদের হার একই আছে, তাহলে সময় বাড়লে সুদ বাড়বে, সময় কমলে সুদ কমবে, এটাই আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি। কিন্তু এখানে বলা আছে ব্যস্ত ভাবে আছে, তাহলে প্রথমটাই যেটা আছে সেটা অবশ্যই মিথ্যা বলতে হবে, ভুল তথ্য দেওয়া আছে। কোন অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত সর্বদা 1:1। দেখো, এটা সত্য হবে, কারণ কি, মনে করো A:B একটা অনুপাত, এর ব্যস্ত অনুপাত কি B:A, অবশ্যই, তাহলে এই দুটো অনুপাতের যৌগিক অনুপাত কি হবে, এই যে A:B, প্রথমের মানগুলোর গুণফল B:A, তাহলে AB আর BA এদের গুণফল 2 × 3 6, 3 × 2 6, তাহলে এটা ইজ ইকুয়াল টু 1:1 হবে। এটা 1:1 দেওয়া আছে, 1:1 বলা আছে, তাহলে এটা সত্য। 3। আচ্ছা, বৃত্তস্থ ট্রাপিজিয়াম একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এটা তোমাদের প্রয়োগ বইয়ে দেওয়া আছে, বৃত্তস্থ ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এছাড়া এগুলো প্লে লিস্টও আমাদের সলভ করা আছে। হ্যাঁ, প্রয়োগ, এগুলো তথ্যটা দেওয়া আছে, স্টেটমেন্টে উল্লেখ করা আছে, প্রয়োগেও কিন্তু এগুলো আসতে পারে প্রমাণ করতে। ঠিক আছে, তাহলে এটা যেটা বলা আছে একদম ঠিকঠাক বলা আছে। 4 বলছে cos1 cos2 cos3 ইন্টু cos90 এর মান বলা আছে এখানে, cos1 cos2 cos3 ইন্টু ইন্টু cos90। এই cos90 এর মান কত, cos90 এর মান 0, 0-এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে এর মানটা আসছে 0, কিন্তু বলা আছে 1, তাহলে যেটা হবে সেটা 1 বলা আছে, সেটা হচ্ছে না, তার মানে মিথ্যা। 5 6। ঠিক আছে, এবার বলছে 5-এরটা, কোন অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 48 পাই বর্গেকক হলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, এইটা একটা অর্ধগোলক মনে করো, এটা ব্যাসার্ধ আর, তাহলে তার উচ্চতাও আর। এবার পূর্ণগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হয়, 4πr²। এক্ষেত্রে যেহেতু অর্ধগোলক, এই পার্টটা এটা 2πr², এবার এই পার্টটাও আছে, এই পার্টটার জন্য πr² ক্ষেত্রফল, তাহলে 2πr² + πr², এই পার্টটা 2πr², আর এই পার্টটা πr², তার মানে 3πr² হচ্ছে। এগুলো বইয়েও দেওয়া আছে, দেখবে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3πr²। আচ্ছা, এটা আমরা r1 ধরি, 3πr1² ইজ ইকুয়াল টু কত বলা আছে এখানে, এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে 48 পাই, তাহলে পাই যদি কেটে দিই, তাহলে r1² ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 48/3, 3 × 16 48, r1² ইজ ইকুয়াল টু 16, r1 ইজ ইকুয়াল টু +-4, তার মানে 4 আসছে r1 এর মান, r1 এর মান আসছে 4। ঠিক আছে,
তাহলে এখানে হয়ে যাচ্ছে, তার মানে অর্থাৎ আমরা এটা কি ধরে নিয়েছিলাম যে অর্ধগোলকের ব্যাসার্ধ আরাম ধরে নিয়েছিলাম। তার মানে রেজাল্ট আসছে অর্ধগোলকের ব্যাসার্ধ যে তথ্য দেওয়া আছে সেই অনুযায়ী 4, ঠিক আছে, 4 একক, কিন্তু এখানে বলা আছে 2 একক, তাহলে এটাও মিথ্যা। 4 একক বলা থাকলে আমরা সত্য লিখতাম। 6 দেখো, ওজাইব সর্বদা সরলরেখা হবে। তোমরা লেখচিত্রে ওজাইব অঙ্কন করেছো রাশিবিজ্ঞানে, ধরো এখান থেকে শুরু হলো, এইরকম বা এইরকম 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 এরকম হয়ে যায়, কখনো কখনো কিছুটা স্ট্রেটও যায়, কিছুটা এরকম মানে যোগ করে করে কিছুটা স্ট্রেটের মতো মনে হয়, ঠিক আছে। আবার এই বৃহত্তম ক্ষেত্রে এরকম 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 হয়ে আছে, অনেক সময় দেখতে এরকম 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 আসছে, অনেকটা স্ট্রেটের মতো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রেট নয়, ঠিক আছে। তাহলে বলা আছে সর্বদা সরলরেখা, সরলরেখা নয়, তাই এটা মিথ্যা। 3 দাগের কমপ্লিট হলো। এবার দেখো আমরা 4 দাগে যাব। 4 দাগের গুলো হচ্ছে প্রত্যেকটা 2 নাম্বার করে আছে, তাই 2 নাম্বারের মতো করে প্রত্যেকটা অ্যান্সার একটু ব্যাখ্যা করে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, বার্ষিক 7.5% সুদ হারে 1820 টাকার 9 অক্টোবর 1978 থেকে 21 ডিসেম্বর 1978 পর্যন্ত সরল সুদ নির্ণয় করো। সুদের হার সমান 7.12 এত পার্সেন্ট সমান 2, 15/2% হচ্ছে। আসল সমান 1820 টাকা। সময় 1978 সালের টাকাটা হচ্ছে 9 অক্টোবর। আচ্ছা, যেদিন টাকা ফেলা হয় ব্যাংকে, সুদ সেদিন থেকেই চালু হয়ে যায়। তাহলে 9 অক্টোবর থেকে যোগ করে করে গেলে এটা 31 তারিখে মাস, 9 অক্টোবর 31-এ, তার মানে এখানে 23 দিন পেয়ে যাবে। নভেম্বর 30 দিনে হয়, 30 দিনে, আর ডিসেম্বর 31 দিনে, কিন্তু এখানে 21 ডিসেম্বর। তাহলে 21 ডিসেম্বর যদি তুলে নেয়, যেদিন তুলে নেওয়া হয় সেদিনের টাকাটা আর দেওয়া হয় না, সেদিনের সুদটা দেওয়া হয় না, যেদিন তুলে নেওয়া হয় সেদিনের সুদ হয় না, তার মানে 20 দিন হচ্ছে, এটা প্লাস 20 এতদিন, 73 দিন। 73 দিনকে 73 365 দিন, তো 65 দিয়ে ভাগ করলে, যদি মাসে থাকতো 12 দিয়ে ভাগ করলে বছরে ঘুরতো, দিনে আছে তার মানে 365 দিয়ে ঘোরালে বছর হয়ে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে 1/5 বছর। অতএব সুদ সমান কত হচ্ছে, নির্ণয় সুদ PRT/100, পি হচ্ছে 1820, আর হচ্ছে 15/2, আর পি মানে 1/5/100, এইটা এত টাকা। 5 দিয়ে কেটে দাও, এটা 3 হয়ে যাচ্ছে। আচ্ছা, 2 দিয়ে কাটলে 910 হয়ে যাচ্ছে, এটা 100, 0, 3 1 3, 3 9 27, এত টাকা সমান 27.30 টাকা। অ্যান্সারটা লিখবে যে 9 অক্টোবর 1978 থেকে 21 ডিসেম্বর 1978 পর্যন্ত সরল সুদ হবে 27.30 টাকা। স্টেটমেন্ট কিন্তু অবশ্যই লিখবে। 1 নম্বরের গুলো তোমরা ঠিকঠাক দাগ নাম্বার দিয়ে উত্তর লিখে দিলেই হচ্ছিল, কিন্তু এইগুলোর ক্ষেত্রে 2 নম্বরে এই চলে আসবে, প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট অবশ্যই লিখতে হবে। এটাও স্টেটমেন্ট অবশ্যই লিখবে। আমরা ক্যালকুলেশনটা করে দিলাম যে 7.5% হারে এত টাকার 9 অক্টোবর 1978 থেকে 21 ডিসেম্বর 1978 পর্যন্ত সরল সুদ 27.30 টাকা। 2 3 ব্যক্তির মূলধন অনুপাত দেওয়া আছে। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির তুলনায় 100 টাকা কম। 3 ব্যক্তির মূলধনের অনুপাত সমান 4:7:9। ধরি মোট লাভ সমান x টাকা। এইটা হলে অতএব প্রথম ব্যক্তির লাভ কত? অতএব প্রথম ব্যক্তির লাভ 4 এর আনুপাতিক মান তো 4 প্লাস 7 প্লাস 9 ইন্টু x, এত টাকা, ইজ ইকুয়াল টু 4x বাই 9 সাথে 16 4 20, এত টাকা। অতএব
তৃতীয় ব্যক্তির লাভ ইজ ইকুয়াল টু, এটা 9 হবে, 4 + 7 + 9 ইন্টু এক্স এত টাকা ইজ ইকুয়াল টু 9x বাই 9 সাথে 16, 16 আর 4 20 এত টাকা। এবার বলছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির চেয়ে 100 টাকা কম, তাই তো? শর্তানুসারে -x বাই 20, 4x বাই 20, এইটা এদের বিয়োগ ফলটা 100 হবে, যেহেতু প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির চেয়ে 100 টাকা কম। তাহলে বা এখানে 20 লসাগু, 9x - 4x ইজ ইকুয়াল টু 100, বা এখানে হয়ে যাচ্ছে 5x বাই 20 ইজ ইকুয়াল টু 100, এটা কেটে দিলে 4, অতএব x ইজ ইকুয়াল টু 400 হয়ে যাচ্ছে কোনাকুনি গুণ করলে, ঠিক আছে? অতএব মোট লাভ 400 টাকা। অতএব মোট লাভ 400 টাকা। অতএব দ্বিতীয় ব্যক্তির লাভ, দ্বিতীয় ব্যক্তি কি বলছে, দ্বিতীয় ব্যক্তির লাভ না দ্বিতীয় ব্যক্তি পাবে, দ্বিতীয় ব্যক্তির লাভ, দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ ইজ ইকুয়াল টু, দ্বিতীয় ব্যক্তির লাভের আনুপাতিক মান হচ্ছে 7 বাই 20 ইন্টু 400 এত টাকা, 20 20 7 × 14 140 টাকা। লাভের পরিমাণ দ্বিতীয় ব্যক্তির লাভ হচ্ছে 140 টাকা, ঠিক আছে? তিনেরটা দেখো, দেখে নাও প্রসেসটা। তিনেরটা বলছে x² + bx + 12, x² + bx + 12 ইজ ইকুয়াল টু 0, এবং x² - bx + q, এবং x² - bx + q ইজ ইকুয়াল টু 0, এই দুটো। এদের সাধারণ বীজ 2, এদের মানে সমীকরণ দ্বয়ের সাধারণ বীজ 2। তাহলে প্রথম সমীকরণে আমরা বসাবো, দেখো সহজেই হয়ে যাবে। প্রথম সমীকরণে x = 2 বসালে কি হবে, এদের বীজ 2 মানে কি, এটা x এর মান, কারণ এটা x এর দ্বিঘাত সমীকরণ, এটা বা এটা x এর দ্বিঘাত সমীকরণ। বসালে কি হচ্ছে, অতএব x এর জায়গায় 2 2² প্লাস b × 2 প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, বা 2² 4 প্লাস 2b প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, বা 12 আর 4 16, 2b প্লাস 16 ইজ ইকুয়াল টু 0, বা 2b ইজ ইকুয়াল টু -16, অতএব b ইজ ইকুয়াল টু -16/2, অতএব b ইজ ইকুয়াল টু -8। এবার দেখো দ্বিতীয় সমীকরণে যদি b ইজ ইকুয়াল টু -8 বসাই, দ্বিতীয় সমীকরণে আগে এই দিকটা করে নেবে, দ্বিতীয় সমীকরণে b সমান -8 বসালে কি হচ্ছে, সমীকরণ কি হচ্ছে, বসালে সমীকরণ হবে x² মাইনাস এই যে b এর মান -8x প্লাস q ইজ ইকুয়াল টু 0, অতএব x² প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 8x প্লাস q ইজ ইকুয়াল টু 0। এবার যেহেতু এই যে 2 দুটো সমীকরণের সাধারণ বীজ, সমীকরণ দুটির সাধারণ বীজ, সমীকরণ দুটির সাধারণ বীজ 2, অতএব এখানে x = 2 বসাতে পারি। বসালে কি হবে, বসালে 2² প্লাস 8 × 2 প্লাস q ইজ ইকুয়াল টু 0, অতএব 4 প্লাস 8 × 2 = 16 প্লাস q ইজ ইকুয়াল টু 0, অতএব q প্লাস 20 ইজ ইকুয়াল টু 0, অতএব q ইজ ইকুয়াল টু -20, q ইজ ইকুয়াল টু -20 হচ্ছে, তাই তো? q ইজ ইকুয়াল টু -20। তাহলে অ্যান্সারটা লিখবে q এর মান -20, এটা কিন্তু অবশ্যই লিখবে, স্টেটমেন্ট লিখতে হবে, ঠিক আছে? q এর মান -20, অতএব q এর মান -20, এইটা করবে, তার নিচে এইটা করবে, ঠিক আছে? পরপর ক্যালকুলেশন করবে। নেক্সট দেখো 4 একটা,
4 2:5 অনুপাতের পদ দুটির সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 6:11 হবে? আমরা ধরছি 2:5 অনুপাতের পদ দুটির সঙ্গে ধরে 2:5 অনুপাতে পদ দুটির সঙ্গে x যোগ করলে 6:11 হবে। ঠিক আছে, এটা ধরে নিচ্ছি। তাহলে শর্তানুসারে কি হচ্ছে? অতএব শর্তানুসারে 2 + x বাই 5 + x = 6/11। অতএব 11 × 2 + x কোনাকুনি গুণ করছে 6 × 5 + x, বা এর ওখানে 22 + 11x = 30 + 6x। ঠিক আছে, 11x - 6x = 30 - 22, বা এটা হয়ে যাচ্ছে 5x = 8, বা x = 8/5। অতএব অ্যান্সারটা লিখবে এইটা যেটা লেখা আছে, অতএব 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে 8/5 যোগ করলে 6:11 হবে। এইটা উপরের বাক্যটাই লিখবে, x এর জায়গায় শুধু 8/5। ঠিক আছে, 2:5 অনুপাতের পদ দুটির সঙ্গে 2:5 অনুপাতের পদ দুটির সঙ্গে 8/5 যোগ করলে নতুন অনুপাত 6:11 হবে। ঠিক আছে, স্টেটমেন্ট প্রত্যেকটা অঙ্কের অবশ্যই লিখবে। নেক্সট দেখো, আমরা 5-এ যাচ্ছি, 4 দাগের 5। একটি বৃত্তে AB ও CD যা দুটি পরস্পরকে x বিন্দুতে ছেদ করে। এটা একটা বৃত্ত, এইটা একটা যা, মনে করো এইটা একটা যা, এটা মনে করো AB, এটা মনে করো CD। আচ্ছা, AB ও CD যা দুটি, এটা x, AB ও CD যা দুটি x বিন্দুতে ছেদ করেছে। AB ও CD যা দুটি x বিন্দুতে ছেদ করেছে, এটা আমরা ধরে নিচ্ছি। ax = cx, ax = cx, এই যে ax = cx। ঠিক আছে, আচ্ছা, দেখাতে হবে AC সমান্তরাল BD, A, C এবং B, D যোগ করলাম A, C, B, D। আচ্ছা, তাহলে ত্রিভুজ AXC থেকে কি পাচ্ছি দেখো, ত্রিভুজ AXC থেকে পাই, দেখো AX = CX, তাহলে দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে অতএব কোণ ACX, এই বাহুর বিপরীত কোণ, = CAX। ঠিক আছে, এই দুটো কোণ সমান হয়ে গেল। আবার দেখো BC বৃত্তচাপের সাপেক্ষে, আবার BC বৃত্তচাপের সাপেক্ষে কোণ BAC এবং কোণ CDB একই বৃত্তাংশস্থ কোণ, তাই তো। অতএব কোণ CAB সমান, কোণ BC বৃত্তচাপের সাপেক্ষে কোণ BAC, আর CAB বা BAC সমান কোণ BAC সমান কোণ CDB। ঠিক আছে, তাহলে এই দুটো সমান হয়ে গেল। তাহলে এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা, মানে এর সঙ্গে এইটা সমান, আবার এর সঙ্গে এইটা সমান, তাহলে এই দুটো সমান। অতএব কোণ ACD সমান কোণ BDC, এইটা। অর্থাৎ তাহলে এই দুটো সমান হচ্ছে, তাহলে আমরা লিখতে পারছি
আমরা এই দুটো কোণকে সমান করে নিয়ে ক্যালকুলেশন করছি। কেউ যদি ইচ্ছে করে এই দুটোকে সমান করে নিয়ে ক্যালকুলেশন করতে পারে। অর্থাৎ কোণ সি এ বি সমান একান্তর কোণ কোণ সি এ বি বা বিএসি, সি এ বি বা বিএসি সমান একান্তর এ বি ডি। ঠিক আছে, এ বি ডি এখানে, আচ্ছা এ বি ডি নয়, আমরা তো ক্যালকুলেশন করছি এই দুটোকে নিয়ে। কোণ এই যে এ সি এক্স এর সঙ্গে সি এক্স সমান, এটার সঙ্গে আবার এইটা আর এইটার সমান, অর্থাৎ এসিডি সমান, এই যে এসিডি সমান, অর্থাৎ এসিডি সমান, অর্থাৎ কোণ এসিডি সমান একান্তর সিডিবি। তাহলে এই দুটো সমান, অর্থাৎ এসি প্যারালাল বিডি, অর্থাৎ এসি প্যারালাল বিডি এবং সিডি ভেদক, অর্থাৎ এসি প্যারালাল বিডি। দেখো সমান্তরাল হলো। আমরা এই দুটো কোণের সাহায্যে সমান্তরাল প্রমাণ করলাম। কেউ যদি এই দুটো কোণের সাহায্যে সমান্তরাল আসতে দেখাতে চায় তাও হবে। হ্যাঁ, নেক্সট 6টা। একটি বৃত্তে, আচ্ছা এটাই তো প্রমাণ হয়ে গেল না। 6টা হচ্ছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস, এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস। আচ্ছা এরা কর্ণদ্বয় এই বিন্দুতে ছেদ করেছে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস। ঠিক আছে, আচ্ছা এসি ও বিডি কর্ণদ্বয় এই বিন্দুতে ছেদ করেছে। এসি ও বিডি কর্ণদ্বয় এই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এসি ও বিডি কর্ণদ্বয় এই বিন্দুতে ছেদ করেছে। সিএডি 40 ডিগ্রি, সিএডি এইটা 40, হ্যাঁ এটা 40। আচ্ছা এবার দেখো এসিডি 25, এসিডি এইটা 25 25। এবার দেখো এটা এবি ব্যাস বলেছে, তো এইটা কাজে না লাগিয়েও হয়ে যাবে। এবি ব্যাস বলেছে, তাহলে এখানে কোণ সিএডি সমান 40 ডিগ্রি এবং কোণ সিএডি 40 আর এসিডি 25, এসিডি সমান 25 ডিগ্রি, তাই তো। আচ্ছা এবি যেহেতু ব্যাস, এখানে কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এটা 90 ডিগ্রি। এবার এটা 40 হলে আমরা এটা বের করে নিতে পারবো, এটা 40 হলে এটাও 40 হয়ে যাবে, এটাও 40 হয়ে যাবে। 6 অঙ্ক। কিসের মান চেয়েছে? বহিস্থ কোণ, এটা চেয়েছে, মান চেয়েছে এখানে এইবি, এই কোণটা, এই কোণটা। আচ্ছা সিডি বৃত্তচাপের সাপেক্ষে, সিডি বৃত্তচাপের সাপেক্ষে কোণ সিএডি
এবং কোণ সিবিডি একই বৃত্তাংশস্থ কোণ, বৃত্তাংশস্থ কোণ। অতএব কোণ সিএডি সমান কোণ সিবিডি সমান 40 ডিগ্রি, 40 ডিগ্রি। তাহলে এইটা হয়ে যাচ্ছে 40। এবার আমরা কি জানি, যে কোনো একটা ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। অতএব অতএব ত্রিভুজ বিসিই থেকে পাই, বিসিএ থেকে পাই বহিস্থ বিইসি বা বিইসি। তার মানে এটা অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। এটা হবে কোণ বিসিই প্লাস কোণ সিবিই। অতএব এটা ইকুয়াল টু কত হচ্ছে, বিসিই এটা 90 ডিগ্রি আর এটা হয়ে যাচ্ছে 40 ডিগ্রি সমান 130 ডিগ্রি। উত্তর লিখবে অতএব, তার মানে বিসিই, তাহলে বিসি না, বহিস্থ বিইএ, বিইসি নয়, বহিস্থ বিইএ। ঠিক আছে, যেটা বিইএ সেটাই এইবি। 130 হলো। তাহলে এইটা দেখো, এটা এখানে লাগলোই না। এবার এইটা কাজে লাগানো যেত অন্যভাবে যদি করতাম। আমরা এটা 40 বের করলাম, এটা আবার এটা থেকে আমরা এটা 25 পেলাম, এটা 25 পেয়ে, তাহলে এটা 25 বেরিয়ে গেল। তাহলে এবার সম্পূর্ণ ত্রিভুজে যদি নিতাম, এই কোণটার মান বেরোতো। ধরো এইটা এইভাবে না করে যদি এইভাবে করতাম, যে এইটা 40 হলো, এবার এই বৃত্তচাপের সাপেক্ষে এই কোণটা আর এই কোণটা একই কোণ, তাহলে এইটা 25 হলো, তাহলে এটা 25 পেলাম। এবার এই ত্রিভুজের সাপেক্ষে এটা 90, তাহলে এই কোণটা, এই টোটাল আছে 65, তাহলে এই কোণটা বের করলাম। তাহলে এখানে সমস্ত কোণগুলোই জানা যাচ্ছে। ঠিক আছে, তারপর এই কোণটা বের করে নিয়ে এখানে অনায়াসে বেরিয়ে যেত 40। বা এটাও কাজে লাগা যেত, এইটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, তার সাহায্যে এটা পাওয়া যেত। বহিস্থ কোণটা এই ব্যাকেও এই দিক দিয়ে বেরিয়ে যেত। ঠিক আছে, আচ্ছা। অতএব এখানে উত্তর লিখবে, অতএব কোণ এ ই বি এর মান 130 ডিগ্রি। কোণ এ ই বি এর মান 130 ডিগ্রি। অতএব কোণ এ ই বি এর মান 130 ডিগ্রি। 6। নেক্সট দেখো 7এরটা। সাতের কি বলছে, এবিসি ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি। এবিসি বি কোণটা 90 ডিগ্রি, বিডি লম্ব এসি, এসি এর উপর বিডিটা লম্ব। আচ্ছা, ত্রিভুজ এবিসি এর বি কোণ সমান 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি, এটা বলা আছে। বি কোণ 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি, এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা। এডি সমান 4 সেমি, সিডি সমান 16 সেমি। এডি সমান 4 সেমি আর সিডি সমান 16 সেমি। ঠিক আছে, অতএব এসি সমান কত, এসি ইজ ইকুয়াল টু এডি প্লাস ডিসি সমান 4 সেমি প্লাস 16 সেমি সমান 20 সেমি। ঠিক আছে, এটা হলো 20 সেমি। এবার দেখো, আমরা একটা জিনিস জানি, তাহলে এইখানে এই এরা মূল ত্রিভুজটা উভয় পার্শ্বের ত্রিভুজের সঙ্গে সদৃশ। ঠিক আছে, অতএব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি সদৃশ। তিনটে ত্রিভুজের সদৃশ, এ ডিসি নয়, এ বি ডি, এ বি সি ও এ বি ডি সদৃশ, এবং ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ বি ডি সি সদৃশ। এবিসি ও এবিডি, এটা এবিডি, এবিসি ও এবিডি সদৃশ এবং এবিসি ও বিডিসি সদৃশ। তাহলে অতএব আমাদের একটা কন্ডিশন জানা আছে, বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু ডিসি। এটা হচ্ছে 4, এটা কত বলা আছে 16।
তাহলে বিডি স্কোয়ারটা বের করছি, বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 16, তাহলে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 16 64, তাহলে বিডি সমান কত 8, অতএব বিডি সমান 8 সেমি, একটা উত্তর পেয়ে গেলাম 8। এবার ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি থেকে পাচ্ছি, যেহেতু এটা সদৃশ সেই কন্ডিশন থেকে পাচ্ছি। তাহলে দেখো এইটা এর 90 ডিগ্রি পুরোটা, এর কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, এসি, আর এইদিকে এই ত্রিভুজটা এটা 90 ডিগ্রি, এর বিপরীত বাহু হচ্ছে এবি। আচ্ছা, এখানে এই কোণটা উভয়েরই কোণ, তাহলে এবার মূল ত্রিভুজের এই সি কোণের বিপরীত বাহু কি? সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, মূল ত্রিভুজের। আচ্ছা, মূল ত্রিভুজের এই ত্রিভুজের এই কোণের সঙ্গে ছোট ত্রিভুজের এই কোণ সমান। আচ্ছা, এর হচ্ছে এডি, তাহলে হয়ে যাচ্ছে এবি স্কোয়ার সমান এসি ইন্টু এডি। অতএব এবি স্কোয়ার, এসি কত? এসি হয়ে যাচ্ছে 16 আর 4 20 হয়ে গেছে, এই যে 20 বের করেছি। আর এডি কত? এডি হয়ে যাচ্ছে 4, তাহলে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 80। ঠিক আছে, তাহলে এবার করবে এখানটা যেটা, অতএব এবি সমান √80, অতএব এবি সমান √80 মানে কি? 80 কে ভাঙলে এটা অনেকগুলো পার্ট হয়ে যাচ্ছে, দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 4 4 8 16 5 16 80, এবি ইজ ইকুয়াল টু 4√5, অতএব এবি সমান 4√5 সেমি। এই একটা উত্তর লিখেছি, এই একটা উত্তর লিখেছি। বিডি সমান 8 সেমি, বিডি 8 সেমি আর এবি 4√5 সেমি। ঠিক আছে, 7 হলো, এবার 8। কি বলছে? 8 অঙ্ক বলেছে যে সাইন থিটা প্লাস কোসেক থিটা 2 হলে সাইনের পাওয়ারে 2022 থিটা মাইনাস কসের পাওয়ারে 2022 থিটা এর মান। সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2, অতএব সাইন থিটা প্লাস কোসেক মানে 1/sin থিটা সমান 2, অতএব সাইন থিটা এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, কোনাকুনি গুণ করলে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা, এইটা। ঠিক আছে, এইটা আসছে। এবার দেখো এখানে যদি বাঁদিকে আনি, অতএব সাইন স্কোয়ার থিটা, এটা মানে সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 আছে, তার মানে এটা আমরা 1 স্কোয়ার হিসেবে লিখতে পারি। তাহলে হয়ে যাচ্ছে সাইন থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, অতএব সাইন থিটা মাইনাস 1 সমান 0, অতএব সাইন থিটা সমান 1। তাহলে সাইন থিটা সমান 1 হলে অতএব সাইন 90 সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন কতর মান 1, সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রির মান 1, অতএব থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখান থেকে লিখছি এই লাইনের পরে এই লাইনটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 এর জায়গায় সাইন 90 লিখেছি। তাহলে cos থিটা সমান কত হতো? cos থিটা ইজ ইকুয়াল টু cos 90 হয়ে যাচ্ছে, cos 90 এর মান 0। ঠিক আছে, এবার সাইনের পাওয়ারে 2022 প্লাস কসের পাওয়ারে 2022, সাইনের পাওয়ারে 2022 থিটা মাইনাস কসের পাওয়ারে 2022 থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা তারপরে 2022 মাইনাস কস থিটা তারপরে 2022 ইজ ইকুয়াল টু এটার মান 1 এর পাওয়ারে 2022 মাইনাস এটার মান 0 এর পাওয়ারে 2022। 1 এর পাওয়ারে যতই হোক সেটা 1ই হবে, হ্যাঁ, আর এটা 0ই হবে। 1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 1। তাহলে লিখবে সাইনের পাওয়ারে 2022 থিটা মাইনাস কসের পাওয়ারে 2022 থিটা এর মান 1। ঠিক আছে, স্টেটমেন্টটা লিখবে, অতএব সাইনের পাওয়ারে 2022 থিটা মাইনাস কসের পাওয়ারে 2022 থিটা এর মান 1। ঠিক আছে, নেক্সট দেখো, আরেকটা হয়ে গেল, এবার 9 এর অঙ্কে যাব।
9 বলছে 9 মিটার উচ্চ একটি খুঁটির ছায়া দৈর্ঘ্য 3√3 মিটার। এটা এটা 9 মিটার, এইটা মনে করো 3√3 মিটার। ঠিক আছে, ধরা যাক এবি খুঁটি সমান 9 মিটার এবং সিডি ছায়া দৈর্ঘ্য সমান 3√3 মিটার। ঠিক আছে, এবি খুঁটি সমান 9 মিটার আর সিডি ছায়া দৈর্ঘ্য সমান 3√3 মিটার। সিডি নয়, এটা হচ্ছে বিসি। হ্যাঁ, লেখাটা ভুল হচ্ছে, এটা বিসি। আচ্ছা, ধরা যাক সূর্যের উন্নতি কোণ, সমান থিটা। অতএব কোণ এ সি বি সমান থিটা। অতএব ত্রিভুজ এ বি সি থেকে পাই, এটা থেকে আমরা কি পাচ্ছি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি এবি বাই বিসি। অতএব ট্যান থিটা ইজ ইকুয়াল টু এবি হচ্ছে 9 আর এটা 3√3। অতএব ট্যান থিটা, এটা 3 হয়ে যাচ্ছে, 3কে √3 দিয়ে কাটলে √3 হয়ে যাচ্ছে, এটা √3। অতএব ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান 60। অতএব থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এগুলো লিখবে যে সূর্যের উন্নতি কোণ হবে 60 ডিগ্রি। ঠিক আছে, সূর্যের উন্নতি কোণ কত হবে, স্টেটমেন্ট অবশ্যই লিখবে। প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট আমরা উল্লেখ করছি না, কিন্তু তোমরা অবশ্যই স্টেটমেন্ট গুলো লিখবে যে সূর্যের উন্নতি কোণ হবে 60 ডিগ্রি। ঠিক আছে, 10 কি বলেছে, একটি ঘনকের শীর্ষবিন্দু সংখ্যা x, তল সংখ্যা y, প্রান্তরেখার সংখ্যা z হলে এত এর মান কত হবে। ঘনকের শীর্ষবিন্দু x সমান কথা। একটা লুডোর ছক্কাকে কল্পনা করো। লুডোর ছক্কার শীর্ষবিন্দু কটা হয়, 1 2 3 4, উপরে 4টে নিচে 4টে, 8টা, 8। আচ্ছা, তল সংখ্যা y সমান কত হবে। তল সংখ্যা y সমান, তল কটা থাকে দেখো, 1 2 3 4 5 6, তল সংখ্যা 6টি। তল সংখ্যা সমান 6টা তল থাকে ঘনকে। আচ্ছা, কারণ এটা হয়ে বুঝতে হবে লুডোর সংখ্যার 1 2 3 4 থেকে 6 পর্যন্ত থাকে, সেই হিসেবে 6টা তল, প্রত্যেকটা তল আলাদা আলাদা মান থাকে তো। আচ্ছা, তল সংখ্যা 6। প্রান্তরেখার সংখ্যা z সমান কত, কটা প্রান্তরেখা থাকে দেখো, উপরে 1 2 3 4, নিচে 4টে, 8টা, আর এই বরাবর 4টে থাকে, 4 ধারে 4টে যে নামছে, প্রান্তরেখার সংখ্যা 12। অতএব 3x প্লাস 4y মাইনাস 4z এর মান কত হবে। অতএব 3x প্লাস 4y মাইনাস 4z সমান 3 ইন্টু x এর মান 8 প্লাস 4 ইন্টু y এর মান 6 মাইনাস 4 ইন্টু z এর মান 12। 3 8 24 প্লাস 4 6 24 মাইনাস 4 12 48 ইজ ইকুয়াল টু 48 মাইনাস 48 ইজ ইকুয়াল টু 0। অতএব স্টেটমেন্ট লিখবে 3x প্লাস 4y মাইনাস 4z এর মান 0। ঠিক আছে, তাহলে ঘনকের ক্ষেত্রে এটা চলে আসছে। তাহলে শীর্ষবিন্দু x, তল সংখ্যা y, প্রান্তরেখা z হলে এর মান হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো 11টা। এটা কি বলছে, একটি শঙ্কু এবং চোঙের ব্যাসার্ধ সমান। ধরা যাক
ধরা যাক শঙ্কুর ব্যাসার্ধ সমান চোঙের ব্যাসার্ধ সমান r একক। শঙ্কুর ব্যাসার্ধ সমান চোঙের ব্যাসার্ধ সমান r একক। ঠিক আছে, আচ্ছা শঙ্কুর উচ্চতা চোঙের উচ্চতার দ্বিগুণ। ধরি শঙ্কুর উচ্চতা, ধরি আচ্ছা চোঙের উচ্চতা ধরছি, ধরি চোঙের উচ্চতা সমান h একক। অতএব শঙ্কুর উচ্চতা সমান 2h একক হবে, কারণ শঙ্কুর উচ্চতা চোঙের উচ্চতার দ্বিগুণ বলে দিয়েছে। অতএব শঙ্কুর আয়তন, উভয়ের আয়তন অনুপাত চেয়েছে, অতএব শঙ্কুর আয়তন সমান 1/3 পাই r স্কয়ার। এখানে h টা হবে 2h, হ্যাঁ এত ঘন একক, তার মানে উচ্চতা এটাই চলে আসছে, তার মানে 2/3 পাই r স্কয়ার h ঘন একক। অতএব চোঙের উচ্চতা কত? চোঙের আয়তন সমান পাই r স্কয়ার h ঘন একক। অতএব শঙ্কু ও চোঙের আয়তনের অনুপাত সমান, শঙ্কু আগে আছে 2/3 পাই r স্কয়ার h ইস্টু পাই r স্কয়ার h তুলে দিলে 2/3:1 ইস্টু 2:3 হয়ে যাচ্ছে। একবার স্টেটমেন্ট ধরে লিখে দিয়েছি, দেখো এইভাবে করলেই হবে। শঙ্কু ও চোঙের আয়তনের অনুপাত 2:3। ঠিক আছে, দেখে নাও। নেক্সট দেখো 12 অঙ্ক, লাস্ট অঙ্ক, 4 দাগের লাস্ট অঙ্ক, আজকের ক্লাসের লাস্ট অঙ্ক 4 দাগের। এটা হলেই 4 দাগের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। আমরা 5 দাগের শুরু করব। এটা কি বলেছে? প্রথম 2n সংখ্যক ক্রমিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা x 12টা। প্রথম 2n প্লাস 1 সংখ্যক ক্রমিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা কোনটা হবে? দেখো 1 থেকে n, তারপর n প্লাস 1, তারপর আবার n প্লাস 1 এর সঙ্গে এই যে 1 এর পর গিয়ে n, তারপর n প্লাস 1, তাহলে এই n প্লাস 1 এর সঙ্গে আবার n টা যোগ হলে তবে তো 2n প্লাস 1 হবে। এর সঙ্গে আবার n টা পর গেলে তবে তো 2n প্লাস 1 হবে। তাহলে এইদিকে n টা পদ, আবার এইদিকে n টা পদ, তাহলে 2n সংখ্যক প্রথম 2n সংখ্যক ক্রমিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা বা মধ্যবর্তী পদ হয়ে যাচ্ছে n প্লাস 1, এইটা। আর প্রদত্ত মধ্যবর্তী সংখ্যা, প্রথম 2n প্লাস 1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী পদ। এটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক হবে, ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা কত বলা আছে? n প্লাস 103/3। অতএব শর্তানুসারে n প্লাস 103/3 is equal to n plus 1. অতএব 3 into n plus 1 is equal to n plus 103। অতএব বা 3n plus 3 is equal to n plus 103, বা 3n minus n is equal to 103 minus 3, বা 2n is equal to 100। অতএব n is equal to 100/2 বা n is equal to 50। ঠিক আছে, কি বলেছে? n এর মান নির্ণয় করো। অতএব
n এর মান 50। দেখো 1 2 3 4 চারটে দাগের অঙ্ক কমপ্লিট হলো। 1 2 3 4 চারটে দাগের অঙ্ক কমপ্লিট হলো। আজকের মতো আমরা এখানে স্টপ করব। মডেল কোশ্চেন পেপার 6 এর 4 দাগ পর্যন্ত কমপ্লিট হলো। আজকের ক্লাস এখানে স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা 5 এর দাগ থেকে শুরু করবো। ওকে, আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।